প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন পাওয়ার্ড বাই হেলথ কেয়ার। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আছি এবং কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। দর্শক, রক্তের ক্যান্সারের মধ্যে অন্যতম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল নামে পরিচিত এই রোগটি সম্পর্কে অনেকেই একটি তথ্য জানেন না। তা হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় এই রোগের নিরাময় সম্পূর্ণভাবে সম্ভব। বিশ্বব্যাপী 22শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া দিবস। এবছর পালিত হয়েছে, যেখানে এই রোগের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিএমএল চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি, এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের কিংবদন্তি রক্তরোগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার এম এ খান, হেমাটোলজিস্ট এবং প্রতিষ্ঠাতা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় শুরু করতে যাচ্ছি এবং কথা বলবো একটু একটু করে এই রক্তরোগ নিয়ে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়েও আমরা একটু একটু করে জানবো। প্রথমেই স্যার একটু জানতে চাই, আমরা আজকে কথা বলতে এসেছি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া সম্পর্কে অনেকের একটা ধারণা আছে, রক্ত রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, তার মানে আমাদের কি হয়ে যাবে, আমরা কি মারা যাব ইত্যাদি। তো প্রথমেই সেই ব্যাপারটি একটু জানতে চাই, রোগটি কিভাবে হয়। হ্যাঁ, প্রথমে বলি যে যখনই আমরা শুনি যে আমাদের ব্লাড ক্যান্সার হয়েছে, তখন পরিবার ভেঙে পড়ে। কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে সব ধরনের ব্লাড ক্যান্সারই মারাত্মক নয়। যেমন প্রথমে আমি বলি যে ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি। ব্লাড ক্যান্সার আসলে তিন ধরনের মূলত আমরা ভাগ করি। একটা হচ্ছে লিউকেমিয়া, আরেকটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, আরেকটা হচ্ছে লিম্ফোমা জাতীয়। তো এই যে লিউকেমিয়া আজকে যেটা আলোচনা করেছি, এই লিউকেমিয়াকে আবার ভাগ করা হয় ক্রনিক এবং অ্যাকিউট। অ্যাকিউট লিউকেমিয়া খুব অল্প সময়ের মধ্যেই দেখা দেয় এবং ঝড়ের বেগে আসে, খুবই মারাত্মকভাবে আসে এবং এটা সাথে সাথে চিকিৎসায় যেতে হয়। কিন্তু ক্রনিক যেটা, যেমন সিএমএল এবং সিএলএল নামক দুইটা, এর মধ্যে সিএমএলটাই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যেটা শ্বেতকণিকা থেকে আসে। এটা ইন্ডোলেন্ট ক্রনিক কথাটা বলতে আমরা বুঝি, যেমন আমরা সবাই চর্মরোগের সাথে পরিচিত রয়েছি। এই চর্মরোগটা যেমন অনেক দিন থেকে থাকে, বেশি মারাত্মকও না, আবার সহজে যেতেও চায় না। এরকমই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা আস্তে আস্তে শরীরের মধ্যে আসে এবং একটা সময় একটা শরীরের নানা উপসর্গ দেখা দেয়, তখন আমাদেরকে চিকিৎসায় যেতে হয়। এবং এটাকে এত বেশি আতঙ্কিত হওয়ার কারণ না, এই জন্য বলি যে এটার ভালো চিকিৎসা রয়েছে। সময় মতো যদি আমরা চিকিৎসা নিতে পারি, নিয়মিত ফলো আপ করতে পারি, তাহলে এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণভাবে ভালো করাও সম্ভব। এই রোগটি তো আমাদের দেশে আছে, আমাদের দেশে অনেক রোগী আমরা দেখতে পাই, এবং দেখা যায় যে যখনই এই রোগটি হচ্ছে সবাই চিন্তিত হয়ে যায় যে কিভাবে হলো, কেন হলো। সেই কেন পিছনের কারণটি জানতে চাই, কেন হয়, কাদের হয়? জি, এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া সাধারণত বয়স মধ্য বয়সের মধ্যেই বেশি হয়, সাধারণত অ্যাডাল্ট পেশেন্টদের বেশি হয়ে থাকে। তবে দেখা গিয়েছে যে এটার কারণ হিসাবে সেই সুনির্দিষ্টভাবে একটা কারণটাকে আমরা বলতে পারি, যেমন সেটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গিয়েছে জাপানে যে অ্যাটম বোমা মারা হয়েছিল, এর পরবর্তীতে তাদের মধ্যে ব্লাড ক্যান্সারের প্রকোপ অনেক বেড়ে যায় এবং যারা বেঁচে ছিল তাদের মধ্যে সিএমএল রোগের আক্রান্ত এবং পরবর্তীতে সিএমএল রোগে আক্রান্ত বেশি হয়েছিল। এবং এটি এস্টাবলিশড একটা যে আয়োনাইজিং রেডিয়েশন, যাদের রেডিয়েশন বেশি বেশি খেতে হয়, এক্সরে ডিপার্টমেন্টে কাজ করে, তাদের এইসব সিএমএল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেক সুনির্দিষ্টভাবে বলা যাবে না, তবে অনেক ধরনের কেমিক্যাল থাকতে পারে, খারাপ অভ্যাস থাকতে পারে, যেটা সব ক্যান্সার বেলায় আমরা বলে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই সিএমএল-এর সঠিক কারণ সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। আপনি বলছিলেন যে এই যে রেডিয়েশন বা বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে এটি হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের দেশ তো বলা যায় যে অন্যতম দূষিত একটি দেশ, সেখানে বায়ু দূষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দূষণে আক্রান্ত আমরা। আমাদের দেশে কি এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি কিনা, এবং যদি আমরা সারা বিশ্বের সাথে তুলনা করি তাহলে কোন অবস্থায় আছে? সিএমএল, হ্যাঁ, সিএমএল-এর যেমন আমরা এইভাবে বলতে পারি, এশিয়ান কান্ট্রিগুলোতে ওয়েস্টার্ন কান্ট্রির সাথে এটা পার্থক্য করা যায়। যেমন এশিয়ান কান্ট্রিগুলোতে দেখা গিয়েছে সিএমএল-এর প্রাদুর্ভাব ক্রনিক
লিম্ফোসাইটিক লিউকেমিয়া যেটা বলেছিলাম সিএল এর তুলনায় অনেক বেশি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সিএলএল ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া আরেক ধরনের ক্রনিক রোগ, যেটা লিম্ফোসাইট থেকে হয়, ওইটার প্রাদুর্ভাব বেশি। বাংলাদেশে এবং ইন্ডিয়া এবং অন্যান্য আশেপাশে এশিয়ান কান্ট্রিগুলোতে সিএমএল এর প্রাদুর্ভাব বেশি, এবং দেখা গিয়েছে যে যত ব্লাড ক্যান্সার রয়েছে তার 20 থেকে 25% হচ্ছে এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এটা বিরাট একটা অংশ, এবং আমরা প্রতিনিয়তই এই রোগের সম্মুখীন হচ্ছি, এবং আমার এ পর্যন্ত প্রায় 100টা রোগী ফলো আপে রয়েছে। তো বুঝতেই পারতেছেন প্রতি বছরই আর 15-20টা রোগী নতুন করে অ্যাড হচ্ছে আমাদের কাছে অথবা বিভিন্ন হেমাটোলজিস্টের কাছে। আচ্ছা, এই যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল, এই রোগটি সম্পর্কে 22শে সেপ্টেম্বর পালিত হয়েছে বিশ্ব সিএমএল দিবস, এবং চেষ্টা করা হয়েছে এখান থেকে সচেতনতা বাড়ানোর জন্য। তো এর পিছনের গল্পটা একটু জানতে চাই। এই বছরে যে পালিত হচ্ছে সেখানের যে আমাদের থিম রয়েছে সে ব্যাপারে একটু জানবো। প্রথম তো সিএমএল ডে 22শে সেপ্টেম্বর প্রতি বছর পালন করা হয়, এবং এর থিম হচ্ছে ইউনাইটেড ইউনিক, অর্থাৎ একটা ইউনিক ওয়েতে সব রোগীগুলোকে ক্যান্সার যেখানে চিকিৎসা দেওয়া হয় মিলিত হওয়ার জন্য বলা হচ্ছে, এবং মিলিত হয়ে একটা উত্তম চিকিৎসা ব্যবস্থা এবং তাদের মধ্যে সচেতনতা ডেভেলপ করার জন্য মূল থিম হিসাবে কাজ করা হচ্ছে। সিএমএল-এর মূল রোগটা শনাক্ত করা হয় 1960 সালে। একজন ফিলাডেলফিয়াতে, আমেরিকার ফিলাডেলফিয়া স্টেটে দুজন বৈজ্ঞানিক আবিষ্কার করেন যে এটা ক্রোমোজোম 22 ক্রোমোজোমকে দায়ী করা হয়, যেটাকে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলা হয়। মানুষের শরীরে, প্রত্যেকের শরীরে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। আমাদের শরীরের বৈশিষ্ট্য, চেহারা কেমন হবে, চুলের কালারটা কেমন হবে, চুলটা কেমন হবে, চোখের কালারটা কেমন হবে, হাইট কেমন হবে, প্রতিটা জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই ক্রোমোজোমের মধ্যে জিন রয়েছে। এই জিন দ্বারা আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করা হয়। এই ক্রোমোজোমের মধ্যে দেখা গেল যে 22 এবং 9 নম্বর ক্রোমোজোমের মধ্যে একটা অংশ তাদের ওলটপালট রদবদল হচ্ছে, একটা থেকে আরেকটা গিয়েছে, এবং ওই সমান পরিমাণ অংশ, এটা বলে ব্যালেন্স ট্রান্সলোকেশন। এই যে রদবদল হওয়ার ফলে 22 নম্বর ক্রোমোজোমের যে জায়গাটাতে গিয়ে 9 থেকে যে অংশটা গিয়েছে, যাওয়ার ফলে একটা নতুন এটাকে বলে কাইমেরিক জিন, নতুন একটা জিন তৈরি হয়েছে। এই জিন থেকে একটা প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিনটা বলা হয় টাইরোসিন কাইনেজ। শরীরে এই টাইরোসিন কাইনেজকে কন্ট্রোল করতে পারছে না। এটা যে প্রোটিনটা তৈরি হচ্ছে, এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এবং এটা গিয়ে রক্তের শ্বেতকণিকাকে উৎসাহিত করছে, তুমি বাড়তে থাকো, নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে এটা। এই বাড়ার ফলে আমাদের শরীরে যে লিউকোসাইট যেটা বলি, WBC কাউন্ট সাধারণত থাকে 4 থেকে 11,000। এটা বেড়ে 1 লাখ, 2 লাখ, 3 লাখ হয়ে যায়। তখনই তো মানুষের শরীরে রক্তশূন্যতা হোক, উপসর্গ দেখা দেয়, স্প্লিনটা বড় হয়ে যায়। তখনই ওই আবিষ্কার করা হলো যে এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম দায়ী, এবং এটা যেহেতু ফিলাডেলফিয়া সিটিতে প্রথম আবিষ্কার করা হয়েছিল, ওই নামকরণ করা হয় এটার ফিলাডেলফিয়া ক্রোমোজোম 22 ক্রোমোজোমটাকে বলা হচ্ছে। আচ্ছা, এবং সেভাবে উদযাপিত হচ্ছে এই সেপ্টেম্বরে। হ্যাঁ, ওই যে মাসটাকে ধরা হলো সেপ্টেম্বর, যেহেতু 9th ক্রোমোজোম, আর হলো 22 ডেটাকে ধরা হচ্ছে যে 22 নম্বর ক্রোমোজোম। সেপ্টেম্বরে 22 তারিখ প্রতি বছর এটা পালন করা হয়। জি, ধন্যবাদ। আমরা তো জানলাম যে এই দিবসের পিছনের গল্পটি। আপনি বলছিলেন যে এখানে জিনের একটি ব্যাপার রয়েছে। তো আমরা যখন চিন্তা করি যে জেনেটিক রোগের কথা, এটি বংশগত হতে পারে, তো এই ক্ষেত্রে সিএমএল এর ক্ষেত্রে কি বংশগত কোনো ব্যাপার আছে কিনা, বা লিঙ্গভেদের কোনো ব্যাপার আছে কিনা? না, এ পর্যন্ত এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। যে অনেক ক্যান্সারে যেমন থাকতে পারে, আপনি জানেন যে লাং ক্যান্সারে বা কিছু ওভারিয়ান ক্যান্সারে কিছুটা ফ্যামিলিয়াল কোরিলেশন থাকে, বা ব্রেস্ট ক্যান্সারে ইনসিডেন্স একটু ফ্যামিলিতে হইলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সিএমএল এর বেলায় এইটা কোনো ধরনের ফ্যামিলিয়াল কোইন্সিডেন্স নাই একটা। দ্বিতীয় কথা, অনেককে বলে রাখি, অনেক পেশেন্টও জিজ্ঞেস করে যে স্যার এটা কোনো ছোঁয়া আছে কি না, তারা আতঙ্কিত হয়ে যায়। একজন পরিবারে যখন একজনের ডায়াগনোসিস করা হয় সিএমএল, তখন মনে করে আমাদের হবে কি না। এই ধরনের কোনো সম্ভাবনা নাই যে একজন থেকে আরেকজনের হয়ে যাবার। জি, ধন্যবাদ। আমরা যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সারের কথা দেখি, তখন দেখা যায় যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোনো না কোনো সমস্যা হচ্ছে,
কিন্তু রক্ত রোগের ক্ষেত্রে এই ব্যাপারটি বাহ্যিকভাবে বোঝা যায় না। তাহলে কি উপসর্গ থাকে যখন একজন রোগী বা রোগীর পরিবার ভাববে যে তার ক্যান্সার হতে পারে? আমি প্রথমে বলেছি যে সিএমএল একটা ক্রনিক ডিজিজ, এটা আস্তে আস্তে উপসর্গগুলো দেখা দেয়। অনেক সময় রোগীরা রক্ত পরীক্ষা করতে গেল অন্য কারণে বা ফিটনেস চেক আপ করার জন্য দেখা গেল হঠাৎ করে তার বলা হলো যে আপনার সন্দেহ করা হচ্ছে ব্লাডে সিএমএল জাতীয় কোনো রোগ থাকতে পারে। আমি একটা পেশেন্টের উদাহরণ দেই। কিছুদিন আগে আমার কাছে একটা 23 বছরের যুবক এসেছিল। তার বলতেছিল তার দুর্বলতা লাগছে, তার অবসাদ লাগে, একটু জ্বর জ্বর ফিলিং হয়। তাই সে রক্ত পরীক্ষা করার জন্য আমার কাছে এসেছে। আমি তাকে পরীক্ষা করে দেখলাম তার সামান্য মৃদু রক্তশূন্যতা রয়েছে। পেটে যখন হাত দিলাম পেটের মধ্যে দেখলাম একটা বাম দিকে একটা চাকা রয়েছে, যেটাকে আমরা স্প্লিন বলি। স্প্লিনটা 5-6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তখন তাকে রক্ত পরীক্ষা করতে দিলাম। রক্ত পরীক্ষা করে দেখা গেল তার রক্তকণিকা, যেটা WBC কাউন্ট, প্রায় 1 লক্ষ। নর্মাল যেটা থাকে 11,000 ম্যাক্সিমাম। এই রক্ত শ্বেতরক্তকণিকা বৃদ্ধি পাওয়া এবং এই মধ্যে দেখা গেছে যে বেসোফিলের আধিক্য, বেসিফিল প্রায় 1%-এর নিচে থাকে, যেটা 3-4%। মাইলোসাইট নিউট্রোফিলের পরিমাণ অনেক বেশি, কিন্তু অ্যাকিউট লিউকেমিয়াতে যেটা থাকে ব্লাস্টের পরিমাণ মানে বেশি, ইমেচার সেল যেটা সেটা পরিমাণ কম, কিন্তু মাইলোসাইট অনেক বেশি। এইগুলো থেকে আমরা নিশ্চিত হই যে তার সিএমএল হয়েছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হয়েছে এবং এটা ক্রনিক ফেজে রয়েছে। হ্যাঁ, এটাকে আমরা প্রমাণ করার জন্য হয়তো পরবর্তীতে বলবো আরও কিছু পরীক্ষা করি। তো এইভাবেই আসলে রুগীরা আসে। সাধারণত ওজন কমে যাওয়া, তাদের ক্ষুধা মন্দা হওয়া, একটু জ্বর জ্বর ফিলিং হওয়া, সামনে একটু দুর্বলতা লাগা, এছাড়া তেমন অথবা পেটের মধ্যে ভার লাগতেছে যে এটা স্প্লিন বড় হয়ে যাওয়ার জন্য, এইসব কারণেই সাধারণত আসে। তো আমাদের দেশে এখনো আছে অনেক প্রান্তিক অঞ্চলে মানুষ, তারা নিজেরা দেখা যায় সেরকম সুবিধা পাচ্ছে না এবং তারা যখন রক্ত পরীক্ষা করছে রক্ত শূন্যতা এবং নিজে থেকে অনেক ধরনের ঔষধ গ্রহণ করছে নিকটস্থ ফার্মেসি থেকে। এই ক্ষেত্রে কি এই ধরনের চিকিৎসা নিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এই যে বিলম্বিত চিকিৎসা নেওয়া সেই ক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, রক্ত শূন্যতা তো আমাদের বাংলাদেশে সবচেয়ে এটা কমন একটা উপসর্গ বলতে পারি। কিন্তু আমরা যখন রক্ত শূন্যতা নিয়ে আসে আমরা চেষ্টা করি এই রক্ত শূন্যতা কেন বাইর করতে। কারণ যেমন আমরা বলি যে আমাদের দেশে মহিলাদের রক্ত শূন্যতা সবচেয়ে কম হয় তাদের আয়রন ডেফিসিয়েন্সি এর জন্য, বাচ্চাদেরও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য হচ্ছে কমন। অত এটা কারণ হতে পারে অপুষ্টির কারণ হতে পারে, এটা হতে পারে খাদ্যে আয়রনের পরিমাণ কম খাওয়ার জন্য, হতে পারে তার কৃমির জাতীয় বেশি থাকার জন্য। অতএব আমরা কারণ বাইর করে সেই চিকিৎসা যদি করি তো রক্তশূন্যতা ভালো হয়ে যায়। কিন্তু যদি দেখি যে তার রক্তের পরিমাণ ঠিক রয়েছে বা সামান্য কমেছে, কিন্তু অন্য জিনিসটা লিউকেমিয়া, যদি একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এই টেস্টটাই আমাদেরকে বলে দিবে সে কি লিউকেমিয়ার দিকে যাচ্ছে নাকি সে অন্য কারণে রক্তশূন্যতা হয়েছে। অতএব আমি উপদেশ দিব যাদের কাছে রক্তশূন্যতা নিয়ে আসে, দয়া করে একটা ভালো জায়গা থেকে কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি পরীক্ষাটা করিয়ে নেন, তাতেই আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। জি, ধন্যবাদ। এর পাশাপাশি কি আর কোনো পরীক্ষা করতে হবে কিনা? হ্যাঁ, যখন আমাদের কাছে প্রতীয়মান হবে যে আমি যে গল্পটা বললাম, যে ছেলেটার কথা বললাম, যখন আমাকে মনে হচ্ছে যে তার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমি তাকে স্পেশাল একটা টেস্ট দিই। ওই একটু আগে যেটা বলেছিলাম ফিলাডেলফিয়া ক্রোমোজোম, অর্থাৎ 9 এবং 22-র মধ্যে ট্রান্সলোকেশন পজিটিভ কিনা। 99% ক্ষেত্রে সিএমএল রোগীদের বেলায় এটা হলমার্ক, এটা পজিটিভ থাকতে হবে। এটা পজিটিভ হলেই তখন আমরা কনফার্ম হব তার সিএমএল রোগ হয়েছে এবং তাকে ঔষধ যেটা দিয়েছে সেই ঔষধে কাজ করবে। এই জন্য এটাকে আমরা বলি যে বিসিআরএল মলিকুলার একটা টেস্ট। এটা বাংলাদেশে কয়েকটা ল্যাবে হয়, নিখুঁতভাবে হয়, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে হয়। এইসব ডায়াগনোসিস করার জন্য বিদেশে যাওয়ার কোনোই প্রয়োজন হয় না। যে গল্পটার কথা বলছিলাম, যে ছেলেটা সে একটা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, সে বলছিল যে স্যার আমি বিদেশে যাব কিনা ইন্ডিয়াতে। আমি বললাম 100% তোমাকে নিশ্চিত করছি এটার জন্য চিকিৎসা অথবা রোগ নির্ণয়ের জন্য তোমাকে বিদেশে যাওয়ার দরকার নাই। তবে চিকিৎসা মানুষের নিজস্ব এখতিয়ার, আপনি যেতেই পারেন, কিন্তু এমন না যে আপনি বিদেশে গেলেন কিন্তু পরবর্তীতে বাংলাদেশে আর চিকিৎসা নিলেন না, তাহলে কিন্তু ভয়াবহ একটা খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে।
ধন্যবাদ। জি, এটি তো আপনি প্রথমেই বলছেন যে এটি ক্রমাগত চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং ফলো আপের মধ্যে থাকতে হবে। তো এই যে পরীক্ষাগুলো করা হচ্ছে, এই পরীক্ষাগুলোর সব ধরনের ফ্যাসিলিটি যে কারণে মানুষ আসলে বিদেশে যেতে চায়, সেটি কি আমাদের দেশে আছে? ওই যে বললাম যে পরীক্ষা সাধারণত আমরা যখন একটা চিকিৎসা দিই তাকে, চিকিৎসার ব্যাপারে পরে আসতেছে, চিকিৎসা যখন দেওয়ার পরে ফলো আপ করি, তখন কিছুদিন পরপর বলি, 1 মাস 2 মাস পরপর ফলো আপ করতে বলি। সাধারণত সিবিসি কমপ্লিট কাউন্ট আমরা দেখতে চাই যে তার ব্লাডের কাউন্টগুলো কমতেছে কিনা, স্বাভাবিকে চলে আসছে কিনা, স্বাভাবিক হওয়ার পরে দেখতে চাই এটা স্বাভাবিক মেনটেন হচ্ছে কিনা। তারপরে 6 মাস বা 3 থেকে 6 মাস পরপর দেখি তার ওই যে বিসিআরএল টেস্টটা, ক্রোমোজোম টেস্টটা করেছিলাম, ওইটা আস্তে আস্তে কমতেছে কিনা, কমে 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 একটা জিরোতে চলে আসে কিনা। তো এই পরীক্ষাটা একটু ব্যয়বহুল, সাধারণত 10 থেকে 12,000 টাকা লাগে। 6 মাস পর পর কোনো কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই টেস্টটা বিনা পয়সায় করিয়ে দেয়। এটা আমাদের একটা পেশেন্ট অ্যাসিস্ট্যান্স হিসাবে বলি। হেলথ কেয়ার যাদের অনুষ্ঠানে আজকে আসছে আমরা, তারা এই টেস্টটা তারা বিনামূল্যে 6 মাস পরে রোগীদেরকে করিয়ে দেয়। এটা কিন্তু বিরাট পাওয়া আমি মনে করি গরিব রোগীদের জন্য, কারণ অনেক রোগীরা এই ওষুধই কিনতে পারে না, সেই ওষুধগুলোও তারা কম পয়সায় রোগীদেরকে দিয়ে থাকে। জি, ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন যে রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা এবং সেই ফ্যাসিলিটিগুলো আমাদের দেশে আছে। আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে কীরকম ফ্যাসিলিটি? আমরা তো সেই জায়গায় বলবো যে এখন অনেক সীমাবদ্ধতা আছে বলে সাধারণ মানুষ মনে করে। হ্যাঁ, আজ থেকে চিকিৎসা কথাই বলি, প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। 2007 সালে একজন সদ্য বিবাহিতা মেয়েই বলবো, অল্প বয়সী, তার বিয়ে হওয়ার পরে ধরা পড়ে সিএমএল। তো বুঝতেই পারছেন তাদের মন অনেক ভেঙে গিয়েছে, কি হবে। সেই 7 সাল থেকে আমি চিকিৎসা করার পরে দেশেই চিকিৎসা করেছি, দেশীয় ওষুধ দিয়েই চিকিৎসা করেছি। করার পরে সে 11 সালে কমপ্লিটলি ভালো, তার ওষুধ বন্ধ করে দেই। এরপরে তার বাচ্চা হয়, এখন তার মনে হয় এখন বয়স তার 42 হবে হয়তো। মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে, 2টো সন্তান রয়েছে। সে কমপ্লিটলি ভালো, বিনা ওষুধেই এখন সে চলাফেরা করতেছে। যেটা 2007 সালে যেটা চিকিৎসা করেছে আমাদের দেশে, নিশ্চয়ই এখন এই আজকে 15 বছর পরে অনেক উন্নতি হয়েছে, আরও চিকিৎসা ব্যাপকভাবে বেড়েছে, আরও উন্নত ওষুধ বাইর হয়েছে। তো আমাদের চিকিৎসা দেওয়ার সময় আমরা 2টো জিনিস প্রথমে একটা গোল ঠিক করি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই সিএমএল রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এবং তাকে আমরা একটা কথা বলি, টার্ম ইউজ করি, ট্রিটমেন্ট ফ্রি রেমিশন, অর্থাৎ চিকিৎসা না দিয়ে রোগটাকে ভালো রাখা। যেটা মেয়েটার কথা বললাম, সে এখন ট্রিটমেন্ট ফ্রি রেমিশন, কোনো চিকিৎসা ছাড়া সে ভালো রয়েছে। অতএব আমরা এই ট্রিটমেন্ট ফ্রি রেমিশন দেওয়ার জন্য যে ওষুধগুলো রয়েছে, ওষুধগুলোকে হলো আমরা বলি TKI, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। অর্থাৎ এই ফার্স্ট জেনারেশন যে ওষুধ, সেটা হলো ইমাটিনিব। 2001 সালে FDA অ্যাপ্রুভ হয়, এবং ওষুধটা আবিষ্কার করা হয় সম্ভবত 2090 দিকে। এটাকে তখন বলা হয় ম্যাজিক বুলেট। মানে আমরা ক্যান্সারের চিকিৎসা করি কি দিয়ে? কেমোথেরাপি দিয়ে। একটা কেমোথেরাপি যখন শরীরে দেওয়া হয়, কি হয় তখন? যে শরীরের মধ্যে র্যাপিডলি গ্রোয়িং যে ক্যান্সার কোষ রয়েছে, সবগুলোকে কিল করে। অতএব ভালোগুলোকে সে মেরে ফেলতে চেষ্টা করে, যার কারণে শরীরে অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। কিন্তু আজকাল যে আমরা ওষুধটা ব্যবহার করি, এই যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এটা হলো স্পেসিফিক টার্গেটেড থেরাপি। ওই স্পেসিফিক ওই যে জিনের মধ্যে যে পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলি BCR এভিয়াল কাইমেরিক জিন, ওইখানে গিয়ে হিট করে। আজকাল বর্তমান যুদ্ধের মতো আজকাল মিসাইল যেভাবে ব্যবহার করা হয় টার্গেটেড, সেইভাবে সে হিট করে, যে কারণে শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন হয় না, এবং রোগী আস্তে আস্তে ভালোর দিকে যেতে থাকে। তো ওই ড্রাগগুলো আমাদের দেশে রয়েছে, এটাকে ফার্স্ট জেনারেশন ওষুধ। তারপরে আমাদের দেশে আরও উন্নতি হয়েছে, এখন সেকেন্ড জেনারেশন ওষুধগুলো রয়েছে, ডাজাটিনিব, নিলোটিনিব, এইসব ওষুধগুলো এই হেলথ কেয়ারই বাইর করেছে। অন্যান্য কোম্পানিরও রয়েছে, অনেক 5-6টা কোম্পানি এইসব ওষুধগুলো বাংলাদেশে প্রস্তুত করছে, এবং অনেক অনেক স্বল্প মূল্যে। আগে যখন ফার্স্ট জেনারেশন ওষুধ গ্লিব্যাক নামে গ্লাক্সোস্মিথ বাংলাদেশে নিয়ে আসছিল, তখন তার এক মাসে তার খরচ হতো 1 থেকে 2 লক্ষ টাকা ওষুধ খেতে। আজকালকে রোগীদের এই ওষুধ ব্যবহার করতে মাত্র 9 থেকে 10 হাজার টাকা ব্যবহার হচ্ছে। কত সাশ্রয়ী মূল্যে আজকাল পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে এসব ওষুধগুলো পাওয়া যায়,
এখন আমাদেরকে ওষুধ সিলেকশনের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। হেলথ কেয়ার ফার্মা নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি সিএমএল এই চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি, এবং আমাদের সাথে আলোচনায় আছেন অধ্যাপক ডাক্তার এম এ খান। আমরা শুনছিলাম এই সিএমএল চিকিৎসায় বাংলাদেশের বর্তমান অবস্থা, এবং সেখানে আপনি বলছিলেন যে অনেক ধরনের নতুন ঔষধ আমাদের দেশে আছে এবং সেগুলো মোটামুটি সাশ্রয়ী। তো এই যে ঔষধ আছে, ঔষধের পরেও অনেককে বলা হয় যে তাদের আরও অন্যরকম চিকিৎসা দরকার, যাকে সাধারণ ভাষায় বলা হয় যে বোন ম্যারো প্রতিস্থাপন। এই ব্যাপারটি একটু জানতে চাই, এটি কাদের ক্ষেত্রে প্রয়োজন হয়? ক্যান্সার চিকিৎসা সহজে নিরাময় হয় না। তার জন্য একসময় যখন টিকেআই যেটাকে বলছি, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এই ম্যাজিক বুলেট আবিষ্কার হওয়ার আগে, অর্থাৎ 2000 সালের আগে, তখন সিএমএল-এর নিরাময়যোগ্য চিকিৎসা বলতে ছিল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার জন্য প্রয়োজন হয় একজন ম্যাচিং ডোনারের প্রয়োজন হয়, শারীরিক সুস্থতার প্রয়োজন হয়, মানে ফিটনেসের প্রয়োজন হয়। হ্যাঁ, তখন চিকিৎসা এটা সবের পক্ষে সম্ভব হতো না, কারণ আমাদের দেশে সেই প্রযুক্তি তখন ছিল না, এবং তার জন্য অনেক আর্থিক ক্যাপাসিটি প্রয়োজন হতো। তারপরে দেখা গেল যখন এই ম্যাজিক বুলেট অর্থাৎ টাইরোসিন কাইনেট একটার পর একটা ভালো ভালো ড্রাগ আসা শুরু হলো, তখন মুখে খেতে হয়। কত রুগীদের কোনো ইনজেকশন দিতে হচ্ছে না, কোনো রক্ত দিতে হচ্ছে না, কোনো কেমো নিতে হচ্ছে না। তখন দেখা গেল যে এই ওষুধেই তো কিছু রুগী ভালো হচ্ছে, এই ওষুধ দিয়ে ব্লাডের কাউন্ট স্বাভাবিক হয়ে যাচ্ছে, এই ওষুধ দিয়ে রুগী 2 মাসের মধ্যে সে নিজের কর্মক্ষেত্রে চলে যেতে পারছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে। ব্লাড টেস্ট পরীক্ষা করে কেউ বলতে পারবেন না তার কোনো ক্যান্সার রয়েছে। তাহলে কেন এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন? তখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা বাদ দিয়ে দেওয়া হলো প্রাথমিক চিকিৎসা থেকে। তাহলে কারণ হলো এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে কিন্তু 10 থেকে 20% মৃত্যু ঝুঁকি রয়েছে। যেখানে আমরা বাঁচানোর জন্য এত চেষ্টা করছি, সেখানে যদি 100 জনের মধ্যে 20 জন মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো এই চিকিৎসাটা ফার্স্ট লাইন হতে পারে না। তাই এটাকে ফার্স্ট লাইন থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে ফার্স্ট লাইন চিকিৎসা চলে আসলো টিকেআই, যে চিকিৎসাটা আমরা বর্তমানে দিচ্ছি। তাহলে তো কি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কোনো গুরুত্ব নাই? সিএমএল রয়েছে। কারণ আমরা পরবর্তীতে দেখব সিএমএল-এর কয়েকটা স্টেজ রয়েছে। আমরা যখন রোগ নির্ণয় করি তখন দেখি যে সিএমএল রোগীটা প্রথম ক্ষেত্রে ক্রনিক ফেজ বলি, অর্থাৎ যে রোগীটার কথা বললাম ক্রনিক ফেজ, এখানে শুধু ব্লাস্টের পরিমাণ ছিল কম, বেসোফিলের পরিমাণ কম ছিল, রোগীর কাউন্ট শুধু বেশি ছিল। অতএব এই ক্রনিক ফেজগুলোকে আমরা এই ওষুধ দিয়ে চিকিৎসা করি। একটা সময় রোগীরা যখন চিকিৎসা ঠিকমতো করে না, নিয়মিত ফলোআপে আসে না, তাদের বেলায় কিছু কিছু ক্ষেত্রে মাত্র 5% ক্ষেত্রে রোগটা ব্লাস্টিক অ্যাক্সিলেটেড ফেজ অথবা ব্লাস্টিক ফেজে চলে যায়, মানে অ্যাকিউট লিউকেমিয়ার দিকে ধাবিত হয়, হার্টের দিকে চলে যায়। তখন ওই সব রোগীরা আসলে 6 মাসে বেশি তাদেরকে এইসব ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যায়। তাদের জন্যই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মতো চিকিৎসা দিয়ে চেষ্টা করা হয়। তো আমাদের দেশে আপনি জানেন হয়তো, বাংলাদেশে 2014 সালের 10ই মার্চ প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমি শুরু করি। আমার নেতৃত্বেই ঢাকা মেডিকেল কলেজে প্রথম বোন ম্যারো বাংলাদেশে এস্টাবলিশ করি। একটা উন্নত মানের চিকিৎসা সেবা আমাদের দেশে শুরু হয়। এখন এই চিকিৎসার জন্য আমরা অ্যাকিউট লিউকেমিয়ার অথবা অন্যান্য রোগ যেটা কেমো দিয়ে চিকিৎসা কন্ট্রোল করা যাচ্ছে না, তাদের বেলায় করে থাকি। সিএমএল খুবই রেয়ারলি প্রয়োজন হয় যখন এটা অ্যাকিউট লিউকেমিয়া বা ব্লাস্টিক ফেজে চলে আসে। তো আমি এই মুহূর্তে একটা সিএমএল ব্লাস্টিক ক্রাইসিসের কথা বলি। একটা পেশেন্ট এই মুহূর্তে আমার আন্ডারে ভর্তি রয়েছে। সে নেহাত গরিব, বয়স হলো 45 বছর, মহিলা, বাড়ি সম্ভবত বরিশালে। তো আমার কাছে যখন আসলো তখন ইতিহাস নিয়ে জানলাম তার কয়েক বছর আগে তার এই সিএমএল রোগ হয়েছিল, কিন্তু আর্থিক কারণে উনি ওষুধপত্র ঠিকমতো খেতে পারেন নাই, ঠিকমতো ফলো আপে যেতে পারেন নাই, যে কারণে কয়েক বছরের মধ্যেই রোগটা খারাপের দিকে টার্ন নিয়েছে। খারাপ বলতে অ্যাকিউট লিউকেমিয়ার, যেটাকে বলি খুব অ্যাগ্রেসিভ খারাপের দিকে চলে গিয়েছে।
এখন ওনাকে কি করা যায়, আমি ওনাকে গ্রিন লাইফ হাসপাতালে 13 তলায় ফ্রি বেড, ওদের মেডিকেল কলেজগুলোতে 10% বেড ফ্রি দেওয়ার সুযোগ রয়েছে, ওইখানেই ভর্তি করে বিনা পয়সায় তাকে চিকিৎসা দিচ্ছি। তাহলে ওকে এখন আমরা চিকিৎসা দিচ্ছি ওনাকে কেমোথেরাপি প্লাস ওই টিকেআই টাইরোসিন কাইনেজ কম্বিনেশনভাবে চিকিৎসা দিচ্ছি। এখন উনি আগের থেকে উন্নতি হয়েছে। তবে উনি যেহেতু ওই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বললাম, এটা তো সবের পক্ষে সম্ভব নয়, কারণ এটা করতে গেলে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট লাগবে, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা প্রয়োজন হবে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, তার জন্য একটা ডোনার লাগবে। ডোনার বলতে আমরা বুঝাই সাধারণত HLA ম্যাচ ডোনার, তার ভাই বোনদের সাথে এই ম্যাচ হওয়ার সম্ভাবনা 25 ভাগ। আর অনাত্মীয়দের ম্যাচ পাওয়া তো মুশকিল, আমাদের দেশে তো কেউ রক্তই দিতে চায় না, সেখানে বোন ম্যারো তো ডোনেট করার প্রশ্নই ওঠে না। অতএব ডিফিকাল্ট অনেক সময় আমাদের জন্য, সব রোগীদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাটা। তাহলে আমরা সাধারণত কেমোথেরাপি প্লাস টাইরোসিন কাইনেজ দিয়ে ওকে চিকিৎসা করেছি। জানি না ভবিষ্যতে তার জন্য কি করতে পারবো, তবে এইটুকুই আমাদের ওই খারাপ রোগীগুলো চলে গেলে। এই জন্য আমি সবসময় বলি যে ক্রনিক ফেজে যারা রয়েছে, দয়া করে 3-4 বছর ফলাপে ভালো থাকুন, ওষুধগুলো নিয়মিত খান, ইনশাল্লাহ আপনি ভালোর দিকে এবং একটা ভালো কিছু আশা করতে পারবেন। জি, ধন্যবাদ স্যার। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের গল্প শুনছিলাম এবং আপনি বলছিলেন যে একদম প্রথম যেই রোগী 2014 সালে আমাদের দেশে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে তো বিভিন্ন ধরন আছে এবং সেগুলো সম্পর্কে আপনি একটু ধারণা দিয়েছেন। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটা চিন্তা থাকে যে অন্যান্য ক্ষেত্রে আমরা যেরকম বলি যে অঙ্গর একটা প্রতিস্থাপন, এই ক্ষেত্রে প্রতিস্থাপনটা কিভাবে হয়? হ্যাঁ, এটা আসলে ঠিকই বলেছেন। অনেকে ধারণা করে, ইভেন আমাদের অনেক অন্য মন্ত্রণালয়ে অনেকে মনে করেন যে এটা মনে কোনো সার্জারি, অপারেশন। তো এটা কোনো সার্জারি না, লাইক ব্লাড ট্রান্সফিউশনের মতো। প্রথমে আমরা করি কি, রোগীর শরীরে আমরা তো সবাই কোরবানির মাংস খেয়ে থাকি, হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা থাকে এটা তো সবাই খুব লাইক করি। এটা নাথিং বাট একটা ফ্যাট থাকে ম্যাক্সিমাম, এবং কিছু WBCর মাদার সেল থাকে। তো ওইখানে যে অ্যাবনর্মাল ম্যালিগন্যান্ট সেল, ক্যান্সার সেল রয়েছে, ওইগুলোকে আমরা হাই ডোজ কেমোথেরাপি দিয়ে নষ্ট করে দিই। যখন স্যালাইনের মধ্যে কেমোথেরাপিগুলো দেই, কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপিও দেওয়া হয়। এটাকে বলা হয় টোটাল বডি ইরাডিয়েশন। দেওয়ার পরে শরীরের তো তার একেবারে WBC কাউন্ট 0-তে নেমে আসে, কিন্তু ভেরি ক্রিটিক্যাল। এই জন্য তাকে একটা আলাদা রুমে রাখা হয়, যেখানে বাতাসটা পর্যন্ত পিউরিফাইড হয়ে ঢুকে, যাকে বলে হেপা ফিল্টার রুম বলি। এখন আগে থেকে আমরা অন্য রোগীর থেকে HLA ম্যাচ কিছু স্ট্যাম সেল সংগ্রহ করি। রোগীর থেকে যেটা সংগ্রহ করি তাকেও কিন্তু কাটা যেটা সাধারণত করি না, তাকে কিছু ওষুধ দিয়েই দেই, যে কারণে তার বোন ম্যারো থেকে কিছু মাদার সেল রক্তের মধ্যে চলে আসে। তখন একটা মেশিনের মাধ্যমে, অ্যাফেরেসিস মেশিন বলি আমরা, যেটা প্লেটের সঙ্গে করি, ওই মেশিনের মাধ্যমে আমরা আলাদা স্পেশাল ব্যাগ ব্যবহার করে আমরা ওই স্ট্যাম সেলটা সংগ্রহ করি। তারপরে ওই স্ট্যাম সেলটা রোগীর শরীরে প্রবেশ করে, যেভাবে ব্লাড দিতে হয় যেভাবে। তো এইগুলা এখানে অনেক কিছু কথাবার্তা আছে, কিভাবে এটা প্রিজার্ভ করি, নাম্বার অফ দ্য স্ট্যাম সেল কত হতে হবে। দেওয়ার পরে রোগীকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ ওই রুমের মধ্যে থাকতে হয়। ওইখানে তাকে খাওয়া দাওয়া করতে হবে। ওই রুমে সবাই ঢুকতে পারবে না, একমাত্র নার্স ঢুকবে, ফিজিশিয়ানরা খুব ড্রেস চেঞ্জ করে ঢুকবে। এইভাবে আমরা 3 সপ্তাহ পরে আস্তে আস্তে যখন ব্লাডের কাউন্ট স্বাভাবিক হয়ে আসে, তখন তার কিন্তু ব্লাডের গ্রুপটাও পরিবর্তন হয়ে যায়। আগে ছিল এক গ্রুপ, মনে করেন যার থেকে সে স্ট্যাম সেলটা নিল, তার গ্রুপ যদি বি হয়ে থাকে, তার শরীরে বি সেল হয়ে যাবে। অতএব সে নবজীবন পেল, তার রক্তের গ্রুপটাও পরিবর্তন হয়ে যায়। এভাবে সে একটা জীবন, আমরা ওই দিনটাকে তার জন্মদিন হিসেবে পালন করি, যেদিন আমরা স্ট্যাম সেল তার শরীরে ঢুকালাম। দ্বিতীয় জন্মদিন হচ্ছে তাহলে একজনের। তো আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন হেলথ কেয়ার লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি CML চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি, এবং আমাদের সাথে আছেন আমাদের দেশের কিংবদন্তি রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার M.A. খান। আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনছিলাম। আমরা শুনছিলাম টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের কথা, আমরা শুনছিলাম বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা। এই ধরনের চিকিৎসাগুলো যেহেতু দীর্ঘমেয়াদী,
অবশ্যই রোগীদের অনেক দিন ধরে চালিয়ে যেতে হয়, তাতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া নাই এমন কোনো ওষুধ নেই। আমি তো রোগীদেরকে বলি প্যারাসিটামল, তারও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতএব যদি আমরা ওষুধগুলা নির্দিষ্ট মাত্রায় খেতে পারি, মাঝে মাঝে ফলো আপে থাকি, তাহলে এগুলো ওভারকাম করা সম্ভব। তবে যেটাকে ফার্স্ট জেনারেশন টিকে, যেটা ইমার্টিনিব ড্রাগটা, যেটা প্রথম আবিষ্কার করা হয়েছিল এবং লম্বা সময় ধরে এটার উপরে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে, এবং এটা হলো সবচেয়ে সেফ ড্রাগ। এটা পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। রোগীরা প্রথম 2 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে সাধারণত দেখা যায় তাদের ওয়েট একটু গেইন হয়। কেউ কেউ বলে ইডিমা, যেটা আমরা আমাদের ভাষায় বলি, ওজন বেড়ে যায়, পায়ে পানি আসে, মুখটা একটু ফোলা ফোলা ভাব হয়। কারো কারো এটাও হয় না। আচ্ছা, তাছাড়া আরেকটা, এটা পার্শ্ব প্রতিক্রিয়া বলবো না, কিছু পরিবর্তন। অনেক রোগীরা বলে, স্যার আমাকে তো একটু ফর্সা ফর্সা লাগতেছে, আমি কি অ্যানিমিক হয়ে গেলাম কিনা। আসলে চেহারার স্কিনের রঙটা একটু উজ্জ্বল হয়ে যায়, একটু ফর্সা ফর্সা লাগে। এটাও একটা পিগমেন্ট, আমাদের শরীরে যে মেলানিন থাকে, এই পিগমেন্টের পরিমাণটা, সিনথেসিসটা একটু কমে যায়, যে কারণে ওর চেহারাটা ফর্সা হয়ে যায়। তো এটাকে আমি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলবো না। কারো কারো একটু বোন পেইন হয় শরীরে একটু। আচ্ছা, আবার সেকেন্ড জেনারেশন যে ড্রাগগুলো রয়েছে, এইগুলা খুব র্যাপিডলি কাজ করে, খুব তড়িৎ গতিতে কাজ করে, খুব ভালো কাজ করে, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি। এই জন্য সেকেন্ড জেনারেশন ওষুধটার মধ্যে, যেমন আমি বলবো ডাজাটিনিব বলেন বা অন্যগুলো, এগুলো হলো অনেক সময় লাংসের মধ্যে পুরা লিফিউশন, আমরা তো পালমোনারি, লাংসের মধ্যে পানি জমে যায়। তো এটা যদি দেখি যে বেশি আকারে জমতেছে, যেটা রোগীর জন্য কষ্ট হচ্ছে, পানি বাইর করা লাগতেছে, এসব ক্ষেত্রে আমরা ওষুধটা তখন বন্ধ করে দিই, অথবা ডোজ সাময়িকভাবে কমায় চেষ্টা করি। আবার এইটা আবার কারো কারো ডায়রিয়া হয়, বেশ পানির মতো ডায়রিয়া হচ্ছে, যদি এটা বেশি সমস্যা হয়, বেশি হয়, তখন আমরা ওষুধটা পরিবর্তন করার চেষ্টা করি। এই জন্য ড্রাগ সিলেকশনের বেলায় আমরা দেখি তার কমরবিডিটি, তার কি কার্ডিয়াক কোনো প্রবলেম রয়েছে কিনা, তারপরে লাংসে কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এইসব কনসিডার করে তার ড্রাগটা সিলেকশন করি। আর সিলেকশনের ব্যাপারে আরেকটা জিনিস আমরা বেশি গুরুত্ব দেই, তার ডিজিজটাকে আমরা রিস্ক স্ট্র্যাটিফাই করি, অর্থাৎ এটা হাই রিস্ক, লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক। এগুলা যখন আমরা প্রথমেই, যখন রোগীটা আমাদের কাছে আসে, তখন আমরা এই জিনিসটা নির্ণয় করে ফেলি যে তার রিস্ক স্ট্যাটাসটা কী রয়েছে। যদি দেখি লো রিস্ক এবং তার ফাইন্যান্সিয়ালি সে একটু দুর্বল, তাকে আমরা সাধারণত ফার্স্ট জেনারেশন ড্রাগটাই দেই, ইমার্টিনিব যেটা রয়েছে। যদি দেখি যে হাই রিস্ক, সেকেন্ড জেনারেশন ড্রাগটা তার জন্য উত্তম। যদি দেখি ইয়াং, তার জন্য সেকেন্ড জেনারেশন ড্রাগটা ভালো, কারণ তাকে তো ভালো করতে হবে, তার জীবন অফুরন্ত জীবন রয়েছে, তাকে আমরা ভালো করে ফেলতে চাই। তাহলে এসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় রোগীর সাথে আলাপ করি যে আপনি ওষুধটার দাম এত পড়বে, আপনাকে লম্বা 4 থেকে 5 বছর কন্টিনিউয়াস খেতে হবে, এখানে ব্রেক দেওয়া যাবে না, এই জিনিসগুলো তার থেকে এনশিওর করি। তো যাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগীটাকে ভালো করা, অতএব হঠাৎ করে সে উধাও হয়ে গেল, নাই হয়ে গেল, আবার খারাপ হিসাবে ফিরে আসলো, এটা কোনো সময় চাই না। অতএব পার্শ্ব প্রতিক্রিয়া যাই থাকুক না কেন, এটা নিশ্চয়ই আমরা এটাকে ওভারকাম করতে পারবো। জি, ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন যে ফলো আপের কথা এবং হচ্ছে গিয়ে এই চিকিৎসাটি দীর্ঘমেয়াদী, তো যেহেতু প্রথমে একটি কথা বলা হয়েছে যে এই রোগের চিকিৎসা যদি সম্পূর্ণভাবে সঠিক সময় নেওয়া হয় তাহলে নিরাময় সম্পূর্ণভাবে সম্ভব। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি তারা নিরাময় অবস্থায় চলে যায় বা বলা হয় যে সম্পূর্ণ সুস্থ, তারপরে কি এই রোগটি আবার ফেরত আসতে পারে? যেটা আমরা প্রথমত যদি দেখি, তাকে সাপোজ একটা পেশেন্টকে আজকে ওষুধ শুরু করলাম, আমাদের কিছু টার্গেট থাকে ফলো আপের, এই জন্য ফলো আপটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা কিছু রোগী আমরা যখন ডায়াগনোসিস করি, বা সে যখন শুনে যে তার লিউকেমিয়া হয়েছে, CML হয়েছে, সে ধুম করে ইন্ডিয়াতে চলে গেল বা অন্য কোনো দেশে চলে গেল, এবং আর কোনো খবর নেই। আমার কাছে হয়তো 1 মাস 2 বছর পরে আসলো। কী করে আসলো? তখন রোগটা খারাপ অবস্থায় নিয়ে আসলো। তখন আমি খুব রাগ করি, বলে যে আপনি কি মনে করেন যে, কারণ এই সব রোগগুলা একটা জায়গায় যাওয়ার পরে একদিন তো ভালো হওয়ার নয়, আস্তে 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 ভালো হবে। অতএব লম্বা সময় ফলো আপ থাকতে হবে, আপনাকে কোনো না কোনো হেমাটোলজিস্টের কাছে এসে ফলো আপ রাখতে হবে। এই জন্য আমি বলি ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। ফলো আপে আমরা কী দেখি? আমাদের কিছু টার্গেট থাকে। আমরা দেখি যে রোগটা
কয়েকটা মাইলস্টোন থাকে যে এতদিন পর পর 6 মাস পর 12 মাস পর 18 মাস পর কি অগ্রগতি হচ্ছে এই অগ্রগতিগুলো দেখি এবং আমাদের টার্গেট থাকে 18 থেকে 24 মাসের মধ্যে যদি আমরা ফার্স্ট জেনারেশন ড্রাগ ইউজ করি এই সময় যে বিসিআরএল জিন যেটা এটা হলো মলিকুলার রেমিশন হয়ে যাওয়া অর্থাৎ আমরা প্রথমে কি দেখি 1 মাস 2 মাসের মধ্যে দেখি যে তার হেমাটোলজিক্যাল রেমিশন অর্থাৎ ব্লাডের মধ্যে যে অ্যাবনর্মাল সেলগুলো ছিল 2 মাসের মধ্যে একবারে নর্মাল হয়ে গেছে তার স্প্লিনের চাকাটা আর নাই এত বড় চাকা সে তো মনে করেছিল অপারেশন করা লাগবে কিন্তু অপারেশন করার প্রয়োজন হয় নাই এমনি ভালো হয়ে গেছে তারপরে দেখি কি দেখি যে তার মেজর মলিকুলার রেমিশন আসবে অর্থাৎ তার যে ওই যে অ্যাবনর্মাল জিন ছিল বিসিআরএল জিন ছিল সেটা কমে 3 লগ রিডাকশন হয়ে গেছে 3 লগ রিডাকশন 0.1%-এর নিচে নেমে আসছে তারপরে দেখি যে 24 মাসের মধ্যে তার ফুল মলিকুলার ডিপ মলিকুলার রেমিশনে চলে আসছে অর্থাৎ 0.01%-এর নিচে ওই যেটা বিসিআরএল জিন ছিল ওইটা আর পাওয়া যাচ্ছে না টেস্ট করে নাই তো এই যে অগ্রগতিটা হওয়ার পরে তাকে আমরা আরও 2 বছর ওষুধ খেতে বলি ঔষধ খেয়ে যদি দেখি যে সে ভালো রয়েছে তখন আমরা ওষুধটা বন্ধ করে দিই বন্ধ করে দেখি যে এটাকে বলি ট্রিটমেন্ট ফ্রি রেমিশন ওষুধ ছাড়া তাকে আমরা ফলো আপে রাখি এই সময় যদি তার রোগটা ফিরে না আসে তখন আমরা বলি তুমি ভালোর দিকে যাচ্ছ তুমি শুধু 6 মাস 1 বছর পর পর আমাদের কাছে ফলো আপে আসবে এই যে গল্পটা বলেছিলাম প্রথম কুমিল্লার 2007 বছর একটা মেয়ের চিকিৎসা করেছিলাম সে এখন মধ্যবয়সী মহিলা তা তো সে ভালোই আছে তা তো আমার কাছে আসার দরকার হয় না তো আশা করি এরকম 40% রোগী কমপ্লিটলি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জি ধন্যবাদ তো আমাদের দেশে মানুষের প্রবণতা আছে এবং সেটি বলবো শুধু আমাদের দেশে না যে কোনো মানুষের ক্ষেত্রে প্রবণতা আছে যখন সুস্থ থাকছে তখন সাধারণত ফলো আপ বা চিকিৎসকের কাছে যায় না তো এই ধরনের রোগীর ক্ষেত্রে ফলো আপটা আসলে কখন জরুরি হ্যাঁ ফলো আপ তো আসলে শেষের দিকে তো ফলো আপ বেশি লাগে না 2 মাস 3 মাস পর পর একটু এবং বেশি কঠিন পরীক্ষা না সিবিসি করতে লাগে 400 টাকা এই 400 টাকা দিয়ে যদি সে আমাকে আছে এমনও আমি করি যে রুগীটার খুলনা থাকে যে রুগীটা বরিশাল থাকে যে রুগীটা পঞ্চগড় থাকে তাকে বলি অনলাইনে আমার সাথে যোগাযোগ করার জন্য আজকাল অনলাইন আমরা করোনার সময় আমরা শিখেছি অনলাইনে আমাদের চিকিৎসা দেওয়া সে অনলাইনে আমার সাথে যোগাযোগ করে তখন আমি বলি থেকে হ্যাঁ তোমার রিপোর্ট ভালো আছে ঠিক আছে তুমি 2 মাস পরে আবার আসো না আসতে পারলে তুমি অনলাইনে যোগাযোগ করো অথবা 6 মাস পরে বিসিআরএল টেস্টটা করে দেখতে হবে এটা কি নিচের দিকে ডাউনওয়ার্ড আছে কিনা জিরোতে নামতেছে কিনা এই জিনিসটা করতেই হবে তো ভালো থাকার জন্য তো এই যে ফলো আপটা আসলে কতদিন পর পর করতে হবে যখন তাকে বলা হয় যে না সে মোটামুটি একদম ভালোর দিকে চলে গেছে সে তখন আমরা 6 মাস 4 থেকে 6 মাস পর পর বলি এটা কি মোটামুটি সারা জীবনই করতে হবে সারা জীবন প্রয়োজন হয় না প্রথম 5 বছর 7 বছর বেশি গুরুত্বপূর্ণ এরপরে বছরে করলে ভালো আর কি কারণ নিজের একটা সন্তুষ্টি থাকে যারা পারে না তাও তো আসে না কারণ কুমিল্লার যে মহিলার তখন আসেই না বলতে গেলে কিন্তু মাঝে মাঝে আমার ইচ্ছাতেই আমি তাকে টেলিফোন করি কেমন আছো খোঁজ নিয়ে এরা আমাদের সাথে একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় রোগীগুলা জি ধন্যবাদ আমরা এই নিয়ে আরো কথা শুনবো আবার একটি বিরতির সময় হয়েছে ধন্যবাদ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে হেলথ কেয়ার লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি সিএমএল চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি আমরা এই ব্যাপারে একটু করে শুনছিলাম যে চিকিৎসার কথা ফলো আপের কথা আমাদের দেশে এখনো এক ধরনের রোগী আছে বা একটা বড় সংখ্যক রোগী কিন্তু চিকিৎসার ক্ষেত্রে দেশের বাইরে চলে যায় যেখানে তাদের একটি ধারণা আছে আমাদের দেশে হয়তো সম্পূর্ণভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থাটা নেই আসলে চিত্রটি কীরকম এই মুহূর্তে আমাদের দেশে কি সম্পূর্ণভাবে এই ধরনের চিকিৎসা সম্ভব কিনা আমি আগেই বলেছি যে সিএমএল চিকিৎসা রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য বাইরে যাওয়ার মোটেই প্রয়োজন নাই কারণ আমি সবসময় চিন্তিত আমাদের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য কারণ তাদের জন্য এই 10,000 12,000 টাকা দিয়ে যে অতিরিক্তভাবে সংসারে ব্যয় করার পরে যে ওষুধ খেতে হয় এটা তাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন কারণ সরকার থেকে আমাদের টাকাগুলা নিজের পকেট থেকে দিতে হয় সরকার থেকে তেমন কোনো সহযোগিতা আমরা পাই না তাহলে আমাদেরকে কেন আমরা বাইরে যাব পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের উৎসাহিতে আমি আমার রোগীদেরকে বলি যে আপনি আপনার আত্মীয়কে নিকট আত্মীয়কে যে আপনাকে পরামর্শ দিচ্ছে যে বিদেশ যান তাকে বলেন 2 লাখ টাকা ধার দিতে সে দেখবেন আপনাকে আসবে না এক হাড়ে মিষ্টি নিয়ে আসলো আপনাকে দেখতে আর একটা ফল নিয়ে আসলো আর বললো বিদেশে যাও এটার কোনো দরকার নেই আপনার ডাক্তার কি বলে
কারণ আপনার ডাক্তার তো আপনাকে অ্যাডভোকেট করে, সে আপনার অ্যাম্বাসেডর, সে আপনাকে জীবিত রাখতে চায়, তার পরামর্শ নিন আপনি। তাহলে আপনি কেন বিদেশে যাবেন? হ্যাঁ, আমরা যে রোগী দেখি আমরা পারতেছি না, আমাদের ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে না, এমন কিছু রোগ আমাদের সামনে চলে আসে, সেই সব রোগী অবশ্যই আমরা বলি বাইরের পরামর্শ নেওয়ার জন্য। সব যে আমরা পারি তা না, আমাদের লিমিটেশন রয়েছে, কিন্তু সক্ষমতা আমাদের অনেক বেড়েছে। আমরা চাই যে আমাদের সক্ষমতাকে কাজে লাগাইতে, তাহলে আর আপনাকে সুস্থ রাখতে। তাই আমি আমাদের রোগীদেরকে বলবো, আগে আমাদের পরামর্শ নিন। আমরা যদি বলি আপনাকে বাইরে যাওয়ার জন্য, অবশ্যই আপনি যাবেন। আর যারা বিত্তশীল, তা আপনাদের টাকা আপনারা একই আসুন এইসব গরিব রোগীদের সাহায্যের জন্য। আপনি যদি একটা রোগী CML রোগীকে 5 বছর সাহায্য করেন, তাহলে তার জীবনটা বেঁচে যাবে। জি, অবশ্যই। আমাদের দেশে তো এখনো বলবো যে সাধারণত যে গবেষণাগুলো হয়, বিশ্বমানের যে গবেষণা, সেগুলোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে। রক্তরোগের ক্ষেত্রে কি অবস্থা, বিশেষ করে CML এর ক্ষেত্রে? হ্যাঁ, গবেষণার জন্য যে আসলে আমরা তো গবেষণাগুলো করতে হয় নিজের পয়সায়। অ্যাকচুয়ালি অবকাঠামো তেমন থাকে না। একটা পারমিশন নিতে গেলেও, যে ইথিক্যাল বোর্ডের পারমিশন নিতে গেলেও লম্বা ওয়েট করতে হয়। এগুলো দিয়ে আমরা কিছুটা বাধাগ্রস্ত হই। তবে অবশ্যই গবেষণার দিকে আমাদের জোর দেওয়া দরকার, যে আমরা কথাগুলো বলি সেগুলো তখন আমাদের নিজস্ব স্ট্যাটিস্টিক থাকবে। যেমন আমরা প্রথমেই হোঁচট খাই, যদি আপনি যেটা প্রশ্ন করেছিলেন করতে পারেন যে আমাদের দেশে CML এর পরিসংখ্যান কী, আপনাদের রক্তরোগের পরিসংখ্যান কী। আমাদের দেশে তো, বিদেশে তো প্রথমে প্ল্যানিং করা হয়, মিনিস্ট্রি অফ হেলথ প্ল্যানিং করবে আমাদের দেশে এতটা CML রোগী রয়েছে অথবা ব্লাড ক্যান্সার রোগী রয়েছে, এদের জন্য এতজন বিশেষজ্ঞ দরকার, এতটা হাসপাতালে সেন্টার করা দরকার, এই চিকিৎসার জন্য কী কী ফ্যাসিলিটি করা দরকার, সেভাবে প্ল্যানিং করা হয়। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমরা বারবার বলি যে একটা ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করার জন্য, যেখানে আমরা বলতে পারবো যে এই সালে নতুন এতটা CML রোগী অ্যাড হলো। আগে ছিল 2000, এখন আজ এই বছর 2025-এ নতুন করে 100 জন CML রোগী নতুন করে হয়েছে। তাদেরকে এই জন্য আমরা কী ব্যবস্থা দিতে পারছি? সেই না থাকার জন্য আসলে আমরা ভালো গবেষণা বা ভালো স্ট্যাটিস্টিক তৈরি করতে পারছি না। তো আমার মনে হয় যদিও আমাদের লিমিটেশন রয়েছে, এগুলোর মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা চাই না দোষারোপ করতে, আমরা নিজেদেরকেই, আমি যদি পারি আমি আমার মতো করে একটা রিসার্চ করব যে আমার রুগীগুলো কেমন আছে, এই 100টা রুগীর উপর আমার ওষুধ প্রয়োগে তাদের আউটকাম কেমন, এটা আমি করি। কারণ আমার এ পর্যন্ত আমার ডাটাতে প্রায় 15,000 রুগী, আমার হেমাটোলজি রুগী লিপিবদ্ধ রয়েছে। এর মধ্যে কতজন CML, কতজন অন্য ধরনের ক্যান্সার ডিজিজ, লিম্ফোমা, কতটা মাল্টিপল মাইলোমা, অ্যাকিউট লিউকেমিয়া, কতজন, সব কিছু ডাটা সন্নিবেদিত করা হয়েছে। এবং আমি এখান থেকে একটা ডাটা বাইর করে আমি চেষ্টা করি করার জন্য, পাবলিকেশনে যাওয়ার জন্য। জি, ধন্যবাদ। গবেষণার ক্ষেত্রে যেমন আমাদের একটু সীমাবদ্ধতা আছে, আমাদের দেশে আরেকটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যথেষ্ট পরিমাণে এই রক্তরোগ বিশেষজ্ঞের। তো সেই ক্ষেত্রে উত্তরণের জন্য কোনো উপায় কি আপনি পরামর্শ হিসেবে দিবেন? আমাদের দেশে যে প্রমোশন একটা সমস্যা, কারণ পদ খালি থাকে কিন্তু প্রমোশন দেওয়ার হয় না। যেমন হেমাটোলজিতে 11টা পদের মধ্যে 10টা পদই অধ্যাপকের খালি রয়েছে। চাইলে সরকার তাদেরকে প্রমোশন দিয়ে চলতি দায়িত্বে দিতে পারে। একইভাবে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, এগুলা পদগুলা পূরণ করা যেতে পারে তড়িৎ গতিতে। জি। আর হলো যে প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি একজন করে হেমাটোলজি কনসালটেন্ট দেওয়া হয়, তাহলে গতকালকে আমি ভিয়েতনাম থেকে আসছি, গতকালকেই রাতে, ওখানে একটা এশিয়া প্যাসিফিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে একটা সম্মেলনে গিয়েছিলাম। ওখানে দেখলাম একটা প্রেজেন্টেশন দিয়েছে, ইন্ডিয়ার নতুন একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেছে একটা গ্রামে, যেটার জনসংখ্যা হলো মাত্র 5,000। সে একটা নিজের উদ্যোগে একটা ট্রান্সপ্লান্ট সেন্টার খুলেছে, হেমাটোলজি সেন্টার খুলেছে। এবং আমি অবাক হইলাম যে সেখানে সে ট্রান্সপ্লান্ট গত 5 বছরে সে মনে হয় 100-র কাছাকাছি ট্রান্সপ্লান্ট করেছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমাদের সেই ফ্যাসিলিটির সুযোগ আমরা পাচ্ছি না কেন? ওইখানে তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম যে তার আর্থিক ফাইন্যান্সিয়াল অবস্থা সে কোথায় থেকে পাল? লোকাল যে অ্যালাইড পিপুল রয়েছে, ধনবান ব্যক্তি রয়েছে, তারা সাহায্য করেছে এবং ওখানে গরিব রোগীরাই চিকিৎসা নিচ্ছে ওখানে। তো আমাদের দেশে সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, সবগুলো হাসপাতালে এইসব নন কমিউনিকেবল ডিজিজ সেটার জন্য ওষুধগুলো সরবরাহ নিশ্চিত করতে হবে। ঢাকা মেডিকেল কলেজের দিকে তাকান,
হেমাটোলজির দিকে তাকান, এখানে কি হয়, এখানে আমি থাকতে ওই ওষুধগুলোর ব্যবস্থা করেছিলাম, 1 মাস থাকলে 3 মাস থাকে না। তাহলে এইভাবে করে চলতে পারে না। তো রোগীগুলো যখন 1 মাস খাবে 3 মাস খাবে না, তখন রোগীটা খারাপের দিকে, তাকে আমরা ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে। তাহলে আমাদেরকে একটা প্ল্যানিং করে আগাইতে হবে যে ওষুধগুলো নিশ্চিত করা যায়। তাহলে অথবা একটা ইন্স্যুরেন্স সিস্টেমের দিকে আসতে হবে, যারা গরিব রোগীরা যাতে ফ্রি ইন্স্যুরেন্স সিস্টেম করতে পারে, আর্থিক রোগীরা আমরা টাকা দিয়ে করব, গরিবরা বিনা পয়সায় করবে, এরকম একটা সিস্টেমের মধ্যে না আসলে আমরা শুধু সবের জন্য চিকিৎসা একথা বলে লাভ হবে না। জি অবশ্যই। আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রোতাদের। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।